হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং গোল ফিজিক্স। আমি তোমাদের সঙ্গে এজি স্যার আজ আলোচনা করব মডার্ন ফিজিক্সের অ্যাটমিক নিউক্লিয়াস এবং রেডিও অ্যাক্টিভিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। দেখো, প্রথমেই তোমাদের খুব পরিচিত একটি এমসিকিউ, মাধ্যমিক লেভেলের মনে হতে পারে, তো এগুলোও এখানে পরীক্ষাতে থাকে অনেক সময়। এরকম একটা সহজ সরল এমসিকিউ নিয়েই প্রথমে আলোচনা শুরু করি। একটি তেজস্ক্রিয় মৌল দুটি আলফা কণা ও তিনটি বিটা কণা নিঃসরণ করে। তেজস্ক্রিয় মৌল, আমি বিষয়টা বোঝানোর জন্য একটা তেজস্ক্রিয় মৌল এক্স ধরে নিচ্ছি, যার মাস নাম্বার এ, অ্যাটমিক নাম্বার জেড। প্রথমে কি হয়েছে, দুটি আলফা কণা নিঃসরণ করেছে। আলফা কণা, তাহলে আলফা কণা যদি নিঃসরণ করে, তাহলে আমরা জানি একটি আলফা কণা নিঃসরণ করলে কোনো পরমাণু নিউক্লিয়াসের ভর সংখ্যা 4 একক কমে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে। তাহলে এক্ষেত্রে ওই নিউক্লিয়াসটা যেটা হবে সেটা যদি আমি ওয়াই বলে থাকি, তাহলে এখানে দুটি আলফা কণা নিঃসরণ হয়েছে, তাহলে ভর সংখ্যা 8 একক কমবে, তাহলে এ -8 হবে, আর পরমাণু ক্রমাঙ্ক 4 একক কমবে, অর্থাৎ Z-4 হবে। তো তারপরে স্টেপে কি হয়েছে, তারপরে স্টেপে তিনটি বিটা কণা নিঃসরণ হয়েছে। এখানে তিনটা বিটা, 3 বিটা, এটা হচ্ছে 2 আলফা ছিল। তিনটা বিটা কণা নিঃসরণ হয়েছে। বিটা কণা নিঃসরণ হলে পরমাণুর ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। কেবল এখানে বিটা বলতে একটু বলে রাখি, বিটা মাইনাস আর বিটা প্লাস দুটো হতে পারে, বিটা মাইনাসও হয়, বিটা প্লাসও হয়। এক্ষেত্রে বিটা কণা বলা আছে মানে ওটা মাইনাসটাই। তাহলে নিউক্লিয়াসের মধ্যে একটি নিউট্রন যখন একটি প্রোটন এবং ইলেকট্রন তৈরি করে, সঙ্গে সঙ্গে ইলেকট্রনটি নিউক্লিয়াসের বাইরে বেরিয়ে যায় বিটা কণা আকারে, তাহলে প্রোটন সংখ্যা 1 একক বাড়ে। অর্থাৎ তাহলে তিনটি বিটা কণা নিঃসরণ হয়েছে, ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। এটা যদি জেড নিউক্লিয়াস হয় তাহলে ভর সংখ্যা থাকবে A-8, কিন্তু তিনটি বিটা নিঃসরণ হয়, পরমাণু ক্রমাঙ্ক 3 একক বাড়বে, তাহলে Z-4 + 3, তাহলে আলটিমেট কি থাকবে, -4 + 3 করলে এটা হবে অনলি -1। তাহলে আমি মুছে দিয়ে লিখছি, তাহলে এটা অনলি থাকবে -1, Z-1। তাহলে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা জেড ও ভর সংখ্যা এ হবে। তাহলে ভর সংখ্যা কত হবে এখন, তাহলে সেটা হবে, দেখতে পাচ্ছি A-8, এবং পরমাণু ক্রমাঙ্ক যেটা হবে সেটা হবে Z-1। তাহলে কোন উত্তরটি সঠিক এখানে, তাহলে প্রথমটা না, দ্বিতীয়টা না, এটা নয়, এটা নয়, 3 নম্বর Z-1, A-Z, এই উত্তরটি সঠিক উত্তর। 3 নম্বর যে উত্তরটি, এটা সঠিক উত্তর। নেক্সট প্রবলেমে আমরা চলে আসি। নেক্সট, একটি মৌলের এখানে অর্ধায়ু দেওয়া আছে 100 মাইক্রোসেকেন্ড। তেজস্ক্রিয় এই মৌলটি ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভরের 1/16 হতে সময় লাগবে। তাহলে অর্ধায়ুকে আমরা T⁻½ এরকম একটা চিহ্ন দিয়ে লিখি, 0.693/λ, এই ফর্মে লিখি ম্যাথমেটিক্যালি। তো এখানে আমার এই ম্যাথমেটিক্যাল ফর্মটাও কোনো কাজে লাগবে না। এটা কত দেওয়া আছে, 100 মাইক্রোসেকেন্ড। প্রবলেমগুলো যদি এগুলো দিয়ে করতে যাই মেন সমীকরণে বসিয়ে, এখানে মেন সমীকরণ ছিল n = n0e⁻⁻λt, ল্যামডা সমান ওই ভ্যালুটা, এখান থেকে ওই T⁻এর ভ্যালু দিয়ে ওইখানে ল্যামডা সাবস্টিটিউট করলে সমাধান করা যায়। এটা মেন সূত্র, এটা মেন সূত্র। তবে মেন সূত্র বসিয়ে এই ধরনের প্রবলেম সলিউশন করতে গেলে আমাদের খুব জটিলতার সম্মুখীন হতে হবে, তাই এগুলো সব শর্ট মেথড লাগাবে। কারণ 1/16, এই যে টার্মটা লেখা আছে না, ভরের 1/16, 1/4, 1/8, অর্থাৎ 2-এর কোনো
মাল্টিপল ফর্মে যদি এই রাশিগুলো থাকে নিচে, তাহলে কিন্তু এই শর্ট মেথডটা সহজেই লাগানো যায়। শর্ট মেথডটা কি? অর্ধায়ের ক্ষেত্রে যে শর্ট মেথড n/n0, n/n0 সমান হাফ হাফ t/t হাফ। কোন রাশিটা কি ধরা হয়েছে? এনটা হচ্ছে বর্তমান অবিভাজিত পরমাণুর সংখ্যা, আর এটা কি ছিল? সময়ের শুরুতে, যখন সময় গণনা শুরু করেছি, শুরুতে কত অবিভাজিত পরমাণু ছিল সেটা n0। এখন এটা হচ্ছে হাফ, বুঝতে পারছি একটা কনস্ট্যান্ট, আর এর উপরে তাহলে টি সময় পরে অবিভাজিত পরমাণু সংখ্যাটা হচ্ছে n, আর টি হাফটা হচ্ছে অর্ধায়ুকাল। এটা হচ্ছে শর্ট মেথড। এটা এই রকম ফর্মে যদি থাকে, প্রবলেম 1-4, 1-8, 1-16, 1-32 এই ফর্মে থাকলে এই ফর্মুলা লাগিয়ে দিলে খুব সহজেই এই গাণিতিক সমস্যার সমাধান হবে। তাহলে আমরা এই ফর্মুলা এখানে লাগাচ্ছি। কীরকম লাগাচ্ছি দেখো। তাহলে এখানে বলেছে 1/16 মানে n/n0, n/n0 ইকুয়াল টু 1/16। তাহলে ওই ফর্মুলাতে যদি বসিয়ে দিই 1/16 ইকুয়ালস টু হাফ t/t হাফ, t/t হাফ, t হাফটা হচ্ছে অর্ধায়ুকাল। অর্ধায়ুকাল এখানে কত দেওয়া আছে? 100 মাইক্রোসেকেন্ড। তাহলে 100 শুধু বসাবো। তাহলে 1/16কে আমি এইদিকে করছি সমাধানটা। 1/16 মানে 1/2 হোল টু দি পাওয়ার, এটা কত হবে? 4 হবে। এটা তাহলে 1/2 হোল টু দি পাওয়ার এটা হচ্ছে 100। তাহলে দুদিকে পাওয়ারকে যদি আমরা কম্পেয়ার করি, কারণ হাফ এদিকেও আছে এদিকেও আছে, দুদিকে পাওয়ার যদি কম্পেয়ার করি তাহলে t/100 সমান 4। তাহলে t সমান কত হবে? 400 মাইক্রোসেকেন্ড, 400 মাইক্রোসেকেন্ড। তাহলে এখানে 1/16 অংশ হতে সময় লাগবে 400 মাইক্রোসেকেন্ড। তাহলে এই উত্তরটা সঠিক, প্রথম যেটা দেওয়া আছে। তাহলে এই ফর্মুলাটা থেকে অঙ্ক পড়ার সম্ভাবনা বেশি, কারণ এটা সহজে লাগানো যায়। আর এটা হচ্ছে মেন ফর্মুলা। এটা মেন ফর্মুলা, এটা লাগাতে গেলে তোমাদের ওই দশমিকের ব্যাপারগুলো আসবে, যেগুলো আমাদের সাধারণ এখানে ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে গেলে জটিলতা তৈরি হবে, যার জন্য এরকম শর্ট মেথড এখানে লাগাতে হবে। নেক্সট, তেজস্ক্রিয় পদার্থের একটি নমুনায় সক্রিয় নিউক্লিয়াসের প্রাথমিক সংখ্যার কত ভগ্নাংশ নমুনাটির অর্ধেকের পরেও অবিভাজিত থাকবে? এখানে কি বললো কথাটা? বলছে তেজস্ক্রিয় পদার্থের একটি নমুনায় সক্রিয় নিউক্লিয়াসের প্রাথমিক সংখ্যার কত ভগ্নাংশ নমুনাটির অর্ধেকের পরে, অর্ধায়ুকালকে আমরা কত ধরেছি? t/2। এটা তো এখানে টাইমটা কত ধরতে বলেছে? t ইকুয়াল টু সময়টা কত বলতে, অর্ধায়ুর অর্ধেক, অর্ধায়ুকাল কত? t/2, এই চিহ্ন দিয়ে লিখি, তার অর্ধেক মানে এটা। তাহলে নমুনায় সক্রিয় নিউক্লিয়াসের প্রাথমিক সংখ্যা, আচ্ছা সক্রিয় নিউক্লিয়াসকে n দিয়ে লিখি, তাহলে ভগ্নাংশ আকারে যখন লিখবো n/n0 কত অংশ অবিভাজিত থাকবে সেটা এই সংখ্যাটাকে প্রকাশ করে। তাহলে এটা সমান কি হয়? এটা সমান এক্ষুনি বলে এলাম হাফ হোল টু দি পাওয়ার t/t হাফ হয়। এটা t/t হাফ। তাহলে এটা কত হবে? এখানে হাফ হোল টু দি পাওয়ার টির ভ্যালু কত? t/2 ডিভাইডেড বাই এটা হচ্ছে এটা t/2 সমান কত হচ্ছে? 1/2 হোল টু দি পাওয়ার 1/2 সমান এটা কত হবে? 1/√2 হোল টু দি পাওয়ার 1/2 মানে 1/√2, এখানে 2 নিচে আছে। তাহলে n/n0 সমান কত হলো? 1/√2। তাহলে পরে অবিভাজিত কতটা থাকবে? 1/√2 পরিমাণ, মানে 3 নম্বরটা এখানে কারেক্ট। এইটা 3 নম্বর অপশানটা কারেক্ট আছে। নেক্সট, একটি উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রনকে শোষণ করার পর একটি কার্বন 12-6 নিউক্লিয়াস একটি বিটা কণা নিঃসরণ করে, দুহিতা নিউক্লিয়াসের চিহ্ন কি হবে? তাহলে প্রথমে নিউট্রন শোষণ করেছে, এই তো বিষয়টা।
তাহলে কে নিউটন শোষণ করেছে? কার্বন 12.6 যেভাবে লেখা আছে আমি লিখছি। তো একটি নিউট্রন প্লাস নিউট্রনকে কিভাবে লিখি? N10। এর চার্জ নেই, কেবল মাস নাম্বার 1 হিসাবে ধরতে হবে। তাহলে নিউট্রনকে শোষণ করার পর এত নিউক্লিয়াস একটি বিটা কণা নিঃসরণ করে। তাহলে এটা কি হয়েছে? কার্বন, এটা ধরো 13.6 এটা হয়েছে। এরপরে কি করেছে? এখান থেকে একটি বিটা কণা নিঃসরণ হয়েছে, বিটা কণা। তাহলে বিটা কণা নিঃসরণ হলে কোনো নিউক্লিয়াস থেকে এখানে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। বিটা কণা নিঃসরণ হলে নিউক্লিয়াসের ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কেবল বিটা মাইনাসের ক্ষেত্রে এখানে বিটা শুধু লেখা থাকলে ওটা আমরা বুঝে নেই, তাহলে বিটা মাইনাস। তা বিটা মাইনাসের ক্ষেত্রে কেবল পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়বে। তাহলে এটা হবে তাহলে 7 হবে। 7 থাকলে ওটা হবে n হচ্ছে, আর এটা 13টা 13ই থাকবে, 13.7, অর্থাৎ n 13.7। এটা 4 নম্বর উত্তরটা হবে। নেক্সট, ডয়টেরন এবং হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন হলো 1.1 MeV এবং 7 MeV। যদি ডয়টেরনের দুটি নিউক্লিয়াস মিলিত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে, এটা নিউক্লিয়াস সংযোজন থেকে প্রশ্নটি দেওয়া আছে। তাহলে দুটি ডয়টেরন মানে H21 প্লাস H21 এটা যুক্ত হয়ে কি হয়েছে? He42 এটা তৈরি হয়েছে, এটা বলতে চাইছে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে। তাহলে এই সংযোজন প্রক্রিয়া নির্গত শক্তির মান কত হবে? তাহলে এখানে যে ডয়টেরন এবং হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, এখানে কটা নিউক্লিয়ন আছে? দুটো। এখানে কটা আছে? দুটো নিউক্লিয়ন আছে। মানে প্রোটন আর নিউট্রন মিলিয়ে আমরা যা পাই সেটাকে নিউক্লিয়ন বলে থাকি। তাহলে এখানে যুক্ত হয়েছে কটা নিউক্লিয়ন? মোট 4টা নিউক্লিয়ন। এখানেও কটা আছে? 4টা আছে। এখানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত? 1.1 MeV। তাহলে 4টা নিউক্লিয়নের জন্য বন্ধন শক্তি 4 × 1.1 সমান কত হচ্ছে? এটা হবে 4.4 MeV। তাহলে এই যে সংযুক্ত হওয়া দুটো ডয়টেরন সংযুক্ত হওয়ার আগে আমরা যে বন্ধন শক্তির মানটা পাচ্ছি সেটা হচ্ছে 4.4 MeV। আর এখানে যেটা তৈরি হয়েছে তার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত? 7 MeV। তাহলে এর 4টা নিউক্লিয়াসের জন্য বন্ধন শক্তি কত হবে? 4 × 7, দ্যাট ইজ 28 MeV। 28 MeV। তা এখন মিলিত হয়ে একটা হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে। তাহলে এই সংযোজন প্রক্রিয়ায় নির্গত শক্তির মান কত হবে? তাহলে নির্গত শক্তি যুক্ত হওয়ার সময় কত শক্তি এদের ছিল? 4.4। এখন কত শক্তি হয়েছে? 28 MeV। তাহলে নির্গত শক্তি সমান 28 মাইনাস 4.4, দ্যাট ইজ কত হবে? 23.6 MeV। 23.6 MeV। তার মানে প্রথম উত্তরটা হবে এটা, এই উত্তরটা আসবে এইটা। সিমিলারলি ডয়টেরিয়ামের বন্ধন শক্তি 2.2, পরের যে প্রশ্নটি দেওয়া আছে অথবা দিয়ে, শক্তি 2.2 MeV এবং একটি He42 এর বন্ধন শক্তি 28 MeV। তাহলে দুটি ডয়টেরিয়াম সংযোজনের ফলে একটি হিলিয়াম নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে এখানে দুটো যুক্ত হয়েছে, তাহলে দুটো যুক্ত হলে কত হবে? এটা ইন্টু 2, দ্যাট ইজ যুক্ত হওয়ার সময় কত ছিল? 4.4 MeV। আর তৈরি হওয়ার সময় ওটা কত হয়েছে? 28 MeV। তাহলে নির্গত শক্তি, তাহলে 28 মাইনাস 4.4, 28 মাইনাস 4.4 ইকুয়াল টু ওই 23.6 MeV। ওই একই উত্তর হবে 23.6। সিমিলার প্রশ্ন 23.6। নেক্সট, আলফা বিটা গামা তেজস্ক্রিয়
বিকিরণের সময় এগুলো নির্গত হতে পারে। আমরা জানি এদের ভেদন ক্ষমতার অধক্রম, অধক্রম মানে এটা বড় থেকে ছোট মানে বেশি থেকে কম এইভাবে সাজাতে হবে রশ্মির ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা এখানে দেখো গামার শক্তি বেশি, আর ওটা তো ফোটন কণা হিসাবে ধরি, ওটা সহজেই অনেক দূর ভেদ করে যেতে পারে। তো তারপরে আছে বিটা কণার আকার। তো বিটা কণার আকার ছোট হওয়ার জন্য এটা কোনো বস্তুর মধ্যে অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর আলফার আকারটা একটু বড় হয়, এটা এই বিটা কিংবা গামার তুলনায় অনেক কম দূর যায়। তাহলে ভেদন ক্ষমতার ভিত্তিতে আমরা যদি বলি গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি গামা, তারপরে হচ্ছে বিটা, তারপরে হচ্ছে আলফা। গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি পেনিট্রেশন পাওয়ার, এটা তারপরে এটা। তার মানে এখানে অপশান বিটা কারেক্ট আছে, 2 নম্বর অপশানটা কারেক্ট। নেক্সট, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10 বছর, 10 বছর টি হাফ ইকুয়াল টু 10 ইয়ার্স। 20 বছরে তেজস্ক্রিয় মৌলটি সম্ভাব্য কত শতাংশ বিঘটিত হবে 20 বছর পরে? তাহলে আমরা যে সূত্রটা এটা লাগাচ্ছি, এটা হচ্ছে অবিবাহিত পরমাণুর পরিমাণটা বোঝাচ্ছে, সমান হাফ, এটা হচ্ছে টি বাই টি হাফ, এটা সমান হাফ। এখানে টির মান কত? 20 বছর, আর অর্ধায়ু দেওয়া আছে 10 বছর। তাহলে 1/2 হোল টু দি পাওয়ার 2 মানে 1/4। তাহলে 1/4 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে যে ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি n/n0 সমান 1/4, এগুলো সবগুলো n/n0। তো 1/4 অংশ অবশিষ্ট আছে। এখানে প্রশ্ন দিয়েছে কত শতাংশ বিঘটিত হবে। তাহলে এটা যদি অবশিষ্ট থাকে 1/4 অংশ, তাহলে বিঘটিত হয়েছে কত? তাহলে পুরোটা থেকে 1 মাইনাস 1/4, দ্যাট ইজ এটা কত হবে? এটা হচ্ছে 3/4। এটা বিঘটিত হয়েছে। এবারে পার্সেন্টেজ ফর্মে দেওয়া আছে 3/4, মানে এটা পার্সেন্টেজ ফর্মে করলে 75%, 75% বিঘটিত হয়েছে। তাহলে প্রথম উত্তরটা সঠিক হবে। বিঘটিত কতটা হয়েছে সেটা জানতে চাইছি, 75% হবে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটরের কাজ হলো, ওই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর অর্থাৎ পারমাণবিক শক্তি থেকে যখন বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, যে চুল্লিতে এই কাজ করা হয়, সেখানে জ্বালানি হিসাবে তো কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের রড ইউজ করা হয়, এবং যে ডিভাইস এটা করা হয় সেটাকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে থাকি। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটরের কাজ করে। মডারেটর মানে মডারেটরের কাজ হলো, তো মডারেটর কি করে? ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে যে নিউট্রনগুলো তৈরি হয় তাদের গতি খুব হাই থাকে, তো তার গতিকে কমিয়ে দিতে কাজ করে। তাহলে উচ্চ গতি সম্পন্ন নিউট্রনের গতি কমানোতে কাজ করে। এটা মানে সেকেন্ড অপশানটা এখানে কারেক্ট। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ওই মডারেটরের কাজ নিউট্রনের গতিটাকে স্লো করা, তাতে নিউক্লিয় বিভাজনটা ভালো হয়। তার মানে এখানে 2 নম্বর অপশানটা কারেক্ট আছে, উচ্চ গতি সম্পন্ন নিউট্রনের গতি কমানো। উচ্চ গতি সম্পন্ন নিউট্রনের গতি কমানো, নিউট্রনের গতি কমানো, এটা হচ্ছে কাজ। গতি কমানো মানে স্লো ডাউন করে দেয়। তো এর জন্য ওই কি ব্যবহার করে? গ্রাফাইট বা ভারী জল, এগুলো ইউজ করা হয়। গ্রাফাইট বা ভারী জল এই কাজগুলো করে থাকে। তাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ওই গ্রাফাইট ইউজ করে, গ্রাফাইট কোডটাই বেশি ইউজ হয়। নেক্সট, এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে কার্বন 11.6, এখান থেকে B11.5 হয়েছে, বিটা কণা প্লাস এক্স একটা কিছু নির্গত হয়েছে। তো এক্সকে আইডেন্টিফাই করতে হবে, এখানে সম্ভাব্য উত্তর দেওয়া আছে। তবে এই ব্যাপারে বলে থাকি, এই যে বিটা কণা নিঃসরণের যে ব্যাপারটা, বিটা তাহলে 2 রকম হয়। একটা বললাম, তাহলে বিটা প্লাস, মানে বিটা প্লাস হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা কি? পজিট্রন 0, 1, এটা হচ্ছে বিটা প্লাস, আর এটা বিটা প্লাস। আর বিটা মাইনাস
অ্যাকচুয়ালি ইলেকট্রন। তাহলে ইলেকট্রন 0 -1 -1, এইটা দুরকম জিনিস হতে পারে। তো যদি কখনো এমন হয়, আমি এর আগে বললাম যেটা আমরা বিটা হিসাবে ধরলাম সেটা অ্যাকচুয়ালি বিটা মাইনাস, সেটা নির্গত হলে কি হয়, এক্স একটা নিউক্লিয়াস এ জেড, সেখান থেকে যদি একটা বিটা নির্গত হয় মানে বিটা মাইনাস যদি বেরিয়ে যায়, তাহলে যে নিউক্লিয়াসটা হবে, বা এটা ধরো ওয়াই নিউক্লিয়াস হলো, ওয়াই নিউক্লিয়াসের ক্ষেত্রে সেম এ হবে, কিন্তু জেডের ভ্যালুটা 1 একক বেড়ে যাবে, z+1 হবে এটা। তার মানে নিউক্লিয়াসের মধ্যে একটি নিউট্রন একটি প্রোটনে কনভার্ট হয়েছে। এই ঘটনা কি হয়েছে, তাহলে নিউট্রনটা প্রোটন প্লাস ইলেকট্রন তৈরি করেছে। তাহলে এই ইলেকট্রনটা বিটা মাইনাস, এটা হচ্ছে বিটা মাইনাস হিসাবে এটা বেরিয়ে আসছে। তাহলে নিউট্রনটার একটা পরিমাণ, নিউট্রনের একটা সংখ্যা কমে গেছে, প্রোটনের সংখ্যা একটা বেড়ে গেছে, কিন্তু ভর সংখ্যা তাতে কোনো পরিবর্তন হবে না। তাহলে ভর সংখ্যা সেম আছে, কিন্তু প্রোটন সংখ্যাটা বেড়েছে, এটা হয়। আর যদি কখনো বিটা প্লাস নির্গত হয়, তাহলে বিটা প্লাস নির্গত হলে সেক্ষেত্রে তাহলে কি হয়েছে, একটা প্রোটন একটা নিউট্রনে কনভার্ট হবে, একটা প্রোটন একটা নিউট্রনে যদি কনভার্ট হয় সেক্ষেত্রে বিটা প্লাস, এইটাকে আমরা বিটা প্লাস হিসাবে ধরি, এইভাবে হয়। তাহলে যদি কখনো কোনো রিয়াকশানে দেখে থাকো যে প্রোটন সংখ্যা বেড়েছে বিটা কণা নিঃসরণে, তাহলে বুঝবে ওটা বিটা মাইনাস নিঃসরণ হয়েছে। আর যদি দেখো যে প্রোটন সংখ্যা কমেছে, তাহলে ওটা কি নিঃসরণ হয়েছে, বিটা প্লাস নিঃসরণ হয়েছে। এই দুটো কথা একটু মাথায় রাখবে। তাহলে এখানে এই যে রিয়াকশানটা দেওয়া আছে, কার্বন 11 6, এখান থেকে B11 5 হয়েছে, বিটা কণা নিঃসরণ হয়েছে। তাহলে এক্ষেত্রে তাহলে প্রোটন সংখ্যা 1 একক কমেছে। তার মানে যে বিটাটা নিঃসরণ হয়েছে সেই বিটাটা কি, তাহলে যেটা নিঃসরণ হয়েছে সেটা তাহলে বিটা প্লাস। বিটা প্লাস মানে এটা পজিট্রন নিঃসরণ হয়েছে, ইলেকট্রনের বিপরীত, যেটাকে আমরা পজিট্রন বলে থাকি। এক্ষেত্রে এর সঙ্গে যে কণা নির্গত হয় সেটাকে আমরা নিউট্রিনো বলে থাকি, নিউট্রিনো, নিউট্রিনো এর সঙ্গে নির্গত হবে। আর যদি কখনো উল্টাটা হতো, তার মানে কি, ধরো কার্বন 16 6, এখান থেকে যদি বি, ওটা বি নয়, আমি অন্য কিছু একটা এলিমেন্ট নিয়ে দেখাচ্ছি, ধরো এক্স এ জেড, সেখান থেকে একটা বিটা কণার নিঃসরণ হয়েছে, তো সেটা ওয়াই নিউক্লিয়াস হয়েছে, ওয়াই নিউক্লিয়াসের ভর সংখ্যা সেম আছে, এটা কিন্তু z+1 হয়েছে। আর এখানে যদি বিটা থাকে, এই বিটা মানে অবশ্যই বিটা মাইনাস, এই বিটা মানে এটা বিটা মাইনাস, তার সঙ্গে যেটা নির্গত হবে সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনোকে এরকম মাথায় একটা বার চিহ্ন দিয়ে লেখা হয়, অ্যান্টি নিউট্রিনো। তাহলে বিটা প্লাস হলে তার সঙ্গে নিউট্রিনো হবে, বিটা মাইনাস হলে তার সঙ্গে অ্যান্টি নিউট্রিনো হবে, এইভাবে মনে রাখতে হবে। তাহলে এটাই এটাই তাহলে কি হয়েছে, এটা এটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউট্রিনো, নিউট্রিনো তৈরি হয়েছে, নিউট্রিনো। তাহলে এখানে অপশান 2-এরটা কারেক্ট হবে, নিউট্রিনো। এটা আমি বললাম, এখানে এইগুলো পারলে একটু মনে রাখবে এগুলো। এরপরে অ্যালুমিনিয়াম 27 13, নিউক্লিয়াসের ব্যাসার্ধ এত ফার্মি, তাহলে T125 52 নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাসার্ধের সঙ্গে এর ভর সংখ্যার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কীরকম, R সমান R0 a⁻1/3। আর হচ্ছে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, R0-এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর সংখ্যা, তার পাওয়ার কত আছে, 1/3 এটা। তাহলে এখানে দুটো নিউক্লিয়াস, একটা
এখানে প্রথমে যার মাস নাম্বার 27, অ্যাটমিক নাম্বার 13, পরেরটার 125 আর 52। তাহলে প্রথমটার ক্ষেত্রে আর এ এল ইকুয়াল টু আমি লিখব R0, এর এখানে তাহলে মাস নাম্বার থাকবে, তাহলে 27 হোল টু দি পাওয়ার 1/3। সেকেন্ড ক্ষেত্রে যেটার ব্যাসার্ধ বের করতে হবে আর টি ই, আর টি সমান R0 একটা কনস্ট্যান্ট রাশি, ওটা কনস্ট্যান্ট মান যুক্ত একটা সংখ্যা মাত্র, তাহলে R0 এক্ষেত্রে একই হবে, শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের ভর সংখ্যাটা 125 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমাকে এই দুটো সমীকরণ লেখার পর এদের অনুপাত করে নিতে হবে। আর টিই বাই আর এ এল সমান R0টা কেটে যাবে, তাহলে 125 হোল টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে 27 হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আর টি সমান তাহলে আর এ এল ইন্টু 125 হোল টু দি পাওয়ার 1/3 করলে ওটা 5 কিউব, 125 মানে 5 কিউব, আর 1/3 করলে 3টা কেটে যাবে, অনলি 5 হবে, আর নিচে হবে 3। তো এটা কত দেওয়া আছে, আর এর ভ্যালু 3.6 ফার্মি ইন্টু 5/3, তাহলে এটা কত হবে 312, তাহলে 12 5 60, মানে এটা অনলি 6 FM হবে, 6 FM। দেখো ওখানে উত্তর আছে, ওখানে 6 FM হবে, অর্থাৎ প্রথমের উত্তরটাই আছে, এখানে এই উত্তরটাই কারেক্ট হবে। এটা অনুরূপভাবে দ্বিতীয় প্রবলেমটা সলিউশন করা যায়। দ্বিতীয় প্রবলেমটা সলিউশন আমরা একই রকম ভাবে করতে পারি, তাহলে দেখে নাও কি হবে। আচ্ছা, এখানে ছোট করে দিচ্ছি, আর টি, আর এখানে টি বাই আর এ এল সমান, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 125 হোল টু দি পাওয়ার 1/3 বাই এটা হচ্ছে 27 হোল টু দি পাওয়ার 1/3 সমান এটা 5/3। তাহলে আর টি সমান আর এল, আর টি সমান 5/3 আর এ এল, 5/3 আর এ এল। তার মানে প্রথম উত্তরটা, প্রথমটাই সঠিক আছে, এই উত্তরটা সঠিক আছে। নেক্সট, এটা দেখো কি বলেছে, জেডি চার্জযুক্ত একটি নিউক্লিয়াসকে একটি হাফ এমভি স্কয়ার শক্তি সম্পন্ন আলফা কণা দিয়ে আঘাত করা হলো। নিউক্লিয়াসটির নিকট আলফা কণাটি সবচেয়ে কাছাকাছি যে দূরত্ব পর্যন্ত যাবে তা নিচের কোণটির সমানুপাতিক হবে। এটা রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকেই এই প্রবলেমটা দেওয়া আছে, মানে যদিও প্রবলেমটা ওইভাবে বলা নেই তবু ওইটাই ধরতে হবে। তাহলে এখানে একটা আলফা কণা, এইটা হচ্ছে আলফা কণা আর এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এটা যখন এর দিকে যাচ্ছে সব থেকে কাছে গিয়ে ওটা ফিরে আসছিল, তাহলে কত কাছে গেছিল, এই যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ এইটা এই রকম সব থেকে কাছে যেতে পারে, ওর ভিতরে তার ঢুকে যাবে না, তখন তো কৃত্রিম মূলান্তর ঘটবে। তাহলে সব থেকে কাছে যাওয়া মানে কি, ওকে জাস্ট টাচ করে ফিরে আসা, তাহলে টাচ করা মানে কি, ওর ব্যাসার্ধের সমান দূরত্বে পৌঁছে যাওয়া, কার ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান দূরত্বে পৌঁছে যাওয়া। তাহলে এখানে যখন এই আলফা কণাটা ওখানে গেছে, ওইখানে গিয়ে মুহূর্তের জন্য রেস্টে আসছে, তারপরে এইদিকে ফিরে আসছে, যখন রেস্টে আসছে তখন এখানে আলফা কণার একটা স্থিতিশক্তি তৈরি হয়েছে। স্থিতিশক্তিটা কোথা থেকে এসছে, এর গতি থেকে এসছে, তার মানে গতিশক্তি এখানে স্থিতিশক্তির সঙ্গে সমান হয়েছে। এই ধারণা নিয়ে আমাদের করতে হবে। আলফা কণার গতিশক্তি কত ছিল, হাফ এম ভি স্কয়ার, আর যখন ওই নিউক্লিয়াসের সাইডে গিয়ে ও দাঁড়িয়ে গেছে মুহূর্তের জন্য,
তখন তার স্থিতিশক্তি কত হয়েছে? স্থিতিশক্তি ইলেকট্রোস্ট্যাটিক্সের স্থিতিশক্তির যে রাশিমালা আমরা পড়েছি, ইউ ইকুয়াল টু 1/4πε0, ওই দুটো চার্জ Q1 Q2 আর দূরত্বে থাকলে তাদের স্থিতিশক্তি রাশিমালা হয় এটা। তাহলে এখানে একটা হচ্ছে আলফা কণার আধান, তাহলে সেটা হচ্ছে 2e, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের আধান Zd, তাহলে ওটা হয়ে গেল Q1 Q2 বাই 4πε0, আর নিউক্লিয়াসের ওই যে ব্যাসার্ধের সমান দূরত্ব মানে আর বসিয়ে দিতে হবে আর। তাহলে কিটা চাইছে? আর এর ভ্যালুটা, আলফা কণাটি সবচেয়ে কাছাকাছি যে দূরত্ব পর্যন্ত যাবে তার নিচের কোণটি সমানুপাতিক হবে, মানে আর এর ব্যাপারটা জানতে চাইছে। তাহলে আরটাকে তুমি বাম দিকে আনো, আর বাকিগুলো এদিকে 2 মাল্টিপ্লাই করে দাও, 4z² বাই 4πε0 m ইন্টু v² তলায় যাবে। তাহলে এগুলো সবই ধ্রুবক রাশি এইগুলো। তাহলে আর সমানুপাতিক 1/v² বা আর সমানুপাতিক v⁴ এটা -2। তার মানে এখানে প্রথম উত্তরটাই সঠিক আছে, এখানে প্রথম উত্তরটাই সঠিক, আর সমানুপাতিক v⁻², এটা প্রথম উত্তরটা, এই উত্তরটা। নেক্সট, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1 বছর, কত সময়ে 16 গ্রাম ওই তেজস্ক্রিয় পদার্থের 15 গ্রাম বিঘটিত হয়ে যাবে? তাহলে 15 গ্রাম বিঘটিত হয়ে যাবে, তার মানে কত গ্রাম থাকবে? 1 গ্রাম থাকবে। তাহলে আমার ফর্মুলা এই যে n/n0 সমান হাফ t/t½ এই ফর্মুলাটায় এটা nটা হচ্ছে কতটা আছে, কতটা অ্যাক্টিভ আছে। তাহলে এখানে 15 গ্রাম বিঘটিত হয়ে গেছে, তার মানে 1 গ্রাম অ্যাক্টিভ আছে। আগে কত ছিল? 16 গ্রাম ছিল। তাহলে এই ভগ্নাংশটাকে কিভাবে লিখবো? উপরে লিখবো 1, নিচে লিখবো 16 সমান হাফ t/t½ আবারও কথাটা বলছি, এই যে ভগ্নাংশটা উপরে আছে যেটা অ্যাক্টিভ এলিমেন্ট, সক্রিয় অবিভাজিত পরমাণু সংখ্যা, আর তলায় হচ্ছে স্টার্টিংয়ে কত ছিল? এখানে স্টার্টিংয়ে ছিল 16 গ্রাম, এখন বলেছে প্রবলেমে বলেছে 15 গ্রাম বিঘটিত হয়ে যাবে। বিঘটিত হয়ে যাবে মানে কত গ্রাম অ্যাক্টিভ থাকবে? তাহলে 1 গ্রাম, তাহলে একটা উপরে, তাহলে 1/16, আর এটা তো ফর্মুলা আমি ফেলে দিয়েছি, হাফ হোল টু দি পাওয়ার t/t²। তাহলে 1/16কে 1/2 পাওয়ার আকারে সাজিয়ে নাও, এটা 4 সমান হাফ হোল টু দি পাওয়ার t/t½ মানে অর্ধায়ুকাল এখানে 1 ইয়ার, তাহলে এটা 1। তাহলে t ইকুয়ালস টু কম্পেয়ার করলে বোথ সাইডে পাওয়ারগুলো যদি কম্পেয়ার করি, এটা হবে 4 ইয়ার, তাহলে এটা 4 ইয়ার অ্যান্সার আসবে। তার মানে একের উত্তরটাই সঠিক আছে, এটা 4। নেক্সট, কোনো এক সময় দুটি তেজস্ক্রিয় মৌল x এবং y এর অনুপাত, তাহলে অনুপাত কত দেওয়া আছে? 1:4। তাহলে স্টার্টিংয়ে একটা এলিমেন্ট যদি n0 পরিমাণ থাকে, অন্যটা কত আছে? 4n0 পরিমাণ, এটা। আচ্ছা, আমি ওইটাকে একটু দূরে দূরে লিখি, তাহলে আমার বলতে সুবিধা হবে। 4n0 পরিমাণ দুটো এলিমেন্ট, মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে, এটার অর্ধায়ু t½ ইকুয়াল টু 18 আওয়ার, আর এর অর্ধায়ু হচ্ছে এর t½ ইকুয়াল টু 12 আওয়ার। বেশ, 36 ঘন্টা পরে মৌল দুটির অনুপাত কি হবে? মৌল দুটির অনুপাত কি হবে মানে কতটা করে অ্যাক্টিভ থাকবে। তার মানে আমি যদি এটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে n/n0 ওই ফর্মুলা লাগাই, এটা সমান হাফ t/t½ ফর্মুলা লাগাচ্ছি। তো এটাই তাহলে কত হবে? হাফ টি বলেছে কত ঘন্টা? 36 ঘন্টা, 36 বাই এখানে কত আছে? 18 ঘন্টা, এর অর্ধায়ু 18 ঘন্টা, t½ ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে এটা কত হবে? 2 হবে। তাহলে এটা কত হবে? 1/4।
এবারে প্রথম ক্ষেত্রে এটা হয়ে গেল n/n0 সমান n/n0, এটা সমান 1/4। দ্বিতীয় ক্ষেত্রে এখানে ধরলাম ওই রেশিওটাকে আমি n প্রাইম দিয়ে লিখছি, n প্রাইম বাই স্টার্টিংয়ে কত ছিল 4n0, এটা সমান হাফ t/t², এখানে t বলতে সেই 36 ঘন্টা, 36 একই সূত্র লাগাচ্ছি, 36 বাই এখানে অর্ধায়ু কত ঘন্টা 12 ঘন্টা, তাহলে এটা হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 1/8। তাহলে n প্রাইম বাই 4n0 সমান এটা দাঁড়াচ্ছে 1/8। তাহলে n প্রাইম বাই n প্রাইম বাই n0 সমান কত হচ্ছে, তাহলে এদিকে 4 আসবে, 4/8 মানে 1/2। তাহলে এই যে n আর n প্রাইমের রেশিও কি করলে পাওয়া যাবে, এখন n এই যে সমীকরণটা এটার ক্ষেত্রে এটা ধরো 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর, তাহলে 1/2 করো, 1/2 করলে n/n প্রাইম থাকবে, এটা কেটে যাবে বাকিটা, তাহলে উপরে থাকছে 1/4, নিচে থাকছে 1/2, তাহলে রেশিও করলে কত হবে, তাহলে 1/2 হবে, 1:2, বা n প্রাইম ইকুয়াল টু 1:2, তাহলে প্রথমটাই উত্তর হবে। নেক্সট 210 পিও আচ্ছা থেকে আলফা কণা বিগঠিত হয়ে একটি সুস্থির নিউক্লিয়াস 206 পিবি গঠিত হয়। আচ্ছা 206 পিবি মৌলটির জন্য আরটি লেখচিত্র, এখানে আর কি আর টি কি, এই দুটো বিষয় কোনটা কি এটা আমাদের একটু আগে বুঝে নিতে হবে। আমরা n আর n0, n বলতে বর্তমান অবিভাজিত পরমাণুর সংখ্যা বা কোনো তেজস্ক্রিয় মৌলে বর্তমান কতগুলো অ্যাক্টিভ অ্যাটম আছে সেটাকেই n দিয়ে লেখা হয়, আর n0 কি স্টার্টিংয়ে কতগুলো ছিল। তাহলে n0 মাইনাস n, তাহলে স্টার্টিংয়ে যে সংখ্যাটা ছিল এখন সংখ্যাটা কম আছে, তাহলে n0 মাইনাস n করলে যেটা পাই সেটা হচ্ছে কতগুলো পরমাণু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এই সংখ্যাটাকে এক্ষেত্রে আর দিয়ে লিখছে, ইনঅ্যাক্টিভ পরমাণুর সংখ্যা আর। তাহলে সময় যত বাড়বে, সময় যত অতিবাহিত হবে, যেহেতু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আলফা কণা নিঃসরণ করছে, তাহলে তার অ্যাক্টিভিটি ধীরে ধীরে সে কমিয়ে ফেলবে, তার মানে ইনঅ্যাক্টিভ অ্যাটম তার সংখ্যাটা বাড়বে, অ্যাক্টিভ অ্যাটমের সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে কমবে, এবং সেটা সূচকীয় নিয়ম অনুযায়ী এখানে পরিবর্তন হচ্ছে, তাহলে সেটা টাইম আর এদিকে আর। তাহলে বলছি কি টাইম যত ইনক্রিজ করবে তাহলে এই যে এনটা ডিক্রিজ করবে, এন যদি ডিক্রিজ করে তাহলে এনের ভ্যালু যদি কমে, এটার ভ্যালু তো ফিক্সড, স্টার্টিংয়ে যেটা ছিল এটা ফিক্সড, তাহলে এটা যদি কমে তাহলে সঙ্গে সঙ্গে এটা কি হবে, এটা বাড়তে শুরু করবে, তাহলে এটা বাড়বে। কতক্ষণ বাড়বে, তাহলে যখন n ইকুয়াল টু n0 হয়ে যাবে, এখানে দেখো কমতে কমতে এনটা একসময় 0 হয়ে যাবে, অবিবাহিত এই যে অ্যাক্টিভ যে অ্যাক্টিভ অ্যাটমের সংখ্যাটা একসময় 0 হয়ে যাবে, অনেক সময় যখন অতিবাহিত হয়ে যাবে অ্যাক্টিভ অ্যাটমের সংখ্যাটা 0 হয়ে যাবে, তখন আর বেড়ে বেড়ে কত দূর যাবে, n0 পর্যন্ত যাবে, তাহলে একটা জায়গায় গিয়ে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা কোথায় গিয়ে কনস্ট্যান্ট হবে, আর ইকুয়াল টু n0 গিয়ে কনস্ট্যান্ট হবে, এটা এইভাবে লেখচিত্রটা আসবে। তার মানে এখানে কোন লেখচিত্রটা ম্যাচ করবে, 1 নম্বর লেখচিত্র ম্যাচ করবে। নেক্সট টি ইকুয়াল টু 0 সময় কোনো তেজস্ক্রিয় মৌলের নমুনায় 10 গ্রাম ভর ছিল, 10 গ্রাম, পরপর দুটি গড় আয়ুর পর অবশিষ্ট মৌলটির আনুমানিক ভর কত হবে। আচ্ছা আমাদের প্রথমে তাহলে গড় আয়ু বিষয়টা কি সেটা জানতে হবে। গড় আয়ু হচ্ছে এমন একটা সময়, টি অ্যাভারেজ দিয়ে লেখা হয়, এমন একটা সময় যে সময়ে কোনো নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যাটা
তাহলে কত পার্সেন্ট ভেঙে যায়? ওই 67% বিঘটিত হয়ে যাবে, থাকবে কত? 37%। তাহলে একটা গড় আয়ু পরে যে অ্যাক্টিভ এলিমেন্ট ছিল, এই যে 10 গ্রাম নিয়েছি আমি অ্যাক্টিভ এলিমেন্ট, তাহলে 10 গ্রামের 67% ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, 37% অ্যাক্টিভ থাকবে। তাহলে একটা গড় আয়ু সময় পরে তাহলে 10 গ্রাম নিয়েছি, 10 গ্রামের কত গ্রাম বিঘটিত হয়ে যাবে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে? তাহলে 67% মানে 6.7% ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ কত থাকবে? তাহলে 3.7 গ্রাম। এটা হচ্ছে অ্যাক্টিভ পরমাণুর সংখ্যা হবে, বা অ্যাক্টিভ নমুনার ভর হবে, অ্যাক্টিভ নমুনার ভর। তাহলে একটি গড় আয়ুর পরে 3.7 গ্রাম অ্যাক্টিভ আরো পরমাণু থাকবে। এবারে এখানে কত উপস্থিত? 3.7 গ্রাম এত অ্যাক্টিভ পরমাণু আছে। তাহলে দুটি গড় আয়ু, মানে আর একটা গড় আয়ু পরে আর কত থাকবে? এর 37% থাকবে। এটা 67% বিঘটিত হয়, তাহলে 67%-এর পরে তাহলে 3.7 গ্রাম ছিল, তাহলে 3.7 গ্রামের আবার 67% বিঘটিত হয়ে যাবে। তাহলে থাকবে কতটা? থাকবে হচ্ছে কত? 37%। বা তুমি এটা করতে পারো যে এর 67% বাদ দিতে হবে তারপরে এটা থেকে, আর নাহলে সরাসরি করে দিচ্ছি এর 37%। তাহলে প্রথমে এর 37% করলে হবে 1.366 মতো হবে এত গ্রাম। নাহলে অঙ্কটাকে আরেকবার আমি এভাবে করে দিচ্ছি। প্রথমে তাহলে 10 গ্রাম এখানে নমুনার ভর ছিল, 10 গ্রামের গড় আয়ু, একটা গড় আয়ু পরে তার কত পার্সেন্ট থাকবে? 37% এটা থাকবে। তাহলে 10 গ্রামের 37% মানে কত হয়? 10 গ্রামের 37% মানে 3.7 গ্রাম। আবার 3.7 গ্রাম যেটা ছিল তার 37% মানে কত হবে? 1.36 গ্রাম। তাহলে এইটা এখন অবশিষ্ট অ্যাক্টিভ পরমাণু সংখ্যা হবে। তাহলে দুটি গড় আয়ুর সময়ের পরে অবশিষ্ট অ্যাক্টিভ পরমাণু সংখ্যা হবে 1.36 গ্রাম। এখানে 1.36 দেওয়া নেই, 1.35 আছে, এটাই সঠিক উত্তর হবে। একটি মিশ্রণের মধ্যে দুটি তেজস্ক্রিয় উপাদান এ এবং বি রয়েছে, যাদের অর্ধায়ু 20 সেকেন্ড ও 10 সেকেন্ড, এটা দেওয়া আছে। আচ্ছা, প্রাথমিকভাবে মিশ্রণটিতে 40 গ্রাম এ এবং 160 গ্রাম বি রয়েছে। যে সময় পর মিশ্রণটিতে এ এবং বি এর পরিমাণ সমান হবে তা হলো, এটা আমাকে বের করতে হবে। এখানে সেই ফর্মুলাটা, অর্থাৎ সেই ফর্মুলা বলতে এখানে n/n0 হাফ t/t হাফের যে ফর্মুলাটা আজকে প্রথম থেকেই লাগাচ্ছি সেটাই লাগাতে হবে। তাহলে দুটো এলিমেন্ট আমি ভাগ করে করে করছি। প্রথম এলিমেন্ট এর ক্ষেত্রে আমি প্রথমে এটা এদিকটা এর ক্ষেত্রে আমি লাগাচ্ছি। অর্ধায়ু কত দেওয়া আছে? 20 সেকেন্ড। এটাকে এইভাবে লিখি, টি হাফ ইকুয়াল টু 20 সেকেন্ড। আচ্ছা, এর কত গ্রাম ভর ছিল? 40 গ্রাম। এটা হচ্ছে 40 গ্রাম ভর ছিল, আমি ওটাকে n0 ফর্মেই লিখছি 40 গ্রাম। যদিও এটা নাম্বার অফ অ্যাটম বোঝায়, তাহলেও আমি মাস দিয়ে সাবস্টিটিউট করে দিলে অসুবিধা হবে না অঙ্ক করার ক্ষেত্রে। 40 গ্রাম। আচ্ছা, বির ক্ষেত্রে এটা টি হাফ কত আছে? টি হাফ হচ্ছে 10 সেকেন্ড, আর এটা হচ্ছে এর n0 হচ্ছে 160 গ্রাম। যে সময় পর মিশ্রণটিতে এ ও বি এর পরিমাণ সমান হবে, আমি ধরলাম টি সময় অতিবাহিত হয়েছে। টি সময় অতিবাহিত হওয়ার পর এটাতে পরিমাণ এন হয়েছে, আর এটাতেও এন হয়েছে টি সময় পরে। তাহলে এখানে আমি লিখি সমীকরণটা n/n0 সমান হাফ হোল টু দি পাওয়ার, তাহলে টি হাফ এইটা ফর্মুলা, টি হাফ সমান তাহলে হাফ হোল টু দি পাওয়ার, এখানে
টি বাই টি হাফের মান কত 20, আর এটা এন বাই এন জিরোর মান কত বসবে, তাহলে এন বাই এন জিরোর মান হচ্ছে 40, এইভাবে বসিয়ে দাও। এটা 1 নম্বর সমীকরণ। এটার ক্ষেত্রে এন বাই এন জিরোর মান কত 16 সমান হাফ হোল টু দি পাওয়ার টি বাই, কারণ দুটো টাইম তো আমি সমান ধরেছি দুটো ক্ষেত্রে, এর অর্ধায়ু কত 10। তাহলে এইবারে আমাকে কি করতে হবে, রেশিও করতে হবে। রেশিও করে নাও। আচ্ছা, এটা 160 ছিল, 160 160, তাহলে আমি রেশিও করে নিচ্ছি 1/2 করে নিই, এই দিকটাই করছি। এটা 2 আর এটা হচ্ছে 1/2, তাহলে ওটা করলে হবে n/40 আর এটা হচ্ছে n/160, তাহলে আলটিমেট 160 উপরে যাবে, ওটা 40 নিচে থাকবে, সমান ওটা হচ্ছে হাফ হোল টু দি পাওয়ার t/20 আছে, আর এটা তলায় আছে হাফ হোল টু দি পাওয়ার t/10 আছে। তাহলে এটা হবে 4×4=16, মানে 4 হবে, আর এটা হাফ হোল টু দি পাওয়ার t/20 মাইনাস t/10 এটা থাকছে, তো সমান হাফ হোল টু দি পাওয়ার মাইনাস t/20 এটা। তো এটাকে যদি আমি 1 আকারে করে নিই তাহলে উল্টে যাবে, তাহলে এটা হবে 1/4 ইকুয়াল টু হাফ হোল টু দি পাওয়ার t/20। 1/4 মানে 1/2 হোল স্কোয়ার, তাহলে 1/2 হোল স্কোয়ার সমান 1/2 হোল টু দি পাওয়ার t/20। কম্পেয়ার করো, উভয় পক্ষের যদি পাওয়ার কম্পেয়ার করি t = 40 সেকেন্ড হবে। উভয় পক্ষের পাওয়ার কম্পেয়ার করলে তাহলে t/20 = 2, t/20 = 2, তাহলে t সমান 40 সেকেন্ড। তার মানে বি এর উত্তরটা হবে 2 নম্বর উত্তরটা। নেক্সট, এখানে সাধারণ সুস্থির নিউক্লিয়াসে বিজোড় সংখ্যক প্রোটন ও বিজোড় সংখ্যক নিউট্রন, এখানে কোনটা সঠিক এটা আমাকে এটা আমাকে বলতে হবে। বিজোড় সংখ্যক প্রোটন ও বিজোড় সংখ্যক নিউট্রন, জোড় সংখ্যক প্রোটন ও জোড় সংখ্যক নিউট্রন, বিজোড় সংখ্যক প্রোটন ও জোড় সংখ্যক নিউট্রন, আর এটা আছে লাস্টে জোড় সংখ্যক প্রোটন বিজোড় সংখ্যক নিউট্রন থাকে। সাধারণত সুস্থির নিউক্লিয়াসে কোনটা থাকে, তো এগুলো কি হতে পারে তোমাদের একটু বলি। এটা আমি এখানে একটা ছকে একটুখানি লিখে রেখেছি, এটা এরকম যে স্থায়ী নিউক্লিয়াসের সংখ্যা এবং তাতে প্রোটন এবং নিউট্রন জোড় বিজোড় কী রকম থাকে। তো এখানে যেটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে 165টা নিউক্লিয়াস আছে যাদের জেড এবং এন অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুটোই জোড় আছে, ইভিন দুটোই জোড় আছে। 57টা এরকম নিউক্লিয়াস আছে যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা জোড় সংখ্যক প্রোটন, কিন্তু ওই নিউট্রন সংখ্যাটাতে ওখানে অড নাম্বার আছে বা অযুগ্ম সংখ্যা কিছু, ওটা বিজোড় সংখ্যা আছে। আর 53টা নিউক্লিয়াস আছে স্থায়ী নিউক্লিয়াস যাদের প্রোটন সংখ্যা হচ্ছে এটা বিজোড় সংখ্যা আর নিউট্রন সংখ্যাটা জোড় সংখ্যা। আর 6টা নিউক্লিয়াস আছে স্টেবল নিউক্লিয়াস যাদের ক্ষেত্রে ওই দুটোই বিজোড় সংখ্যা আছে, মানে জেড এবং এন ওই সংখ্যাগুলো বিজোড় আছে। তাহলে প্রকৃতিতে কোনটা বেশি পাওয়া যায়, দুটোই ইভিন আছে, মানে দুটোই জোড় সংখ্যা আছে, এরকম নিউক্লিয়াসের সংখ্যাটা সব থেকে বেশি পাওয়া যায়। তাহলে এই যে প্রিভিয়াস প্রবলেমে যেটা দেওয়া ছিল, সুস্থির নিউক্লিয়াসে বিজোড় সংখ্যক প্রোটন ও নিউট্রন, বিজোড় সংখ্যক নিউট্রন, এটা কি বেশি পাওয়া যায় না। তাহলে জোড় সংখ্যক প্রোটন এবং জোড় সংখ্যক নিউট্রন এই সংখ্যাটাই বেশি আছে, এইটা বেশি, 2 নম্বরটাই বেশি। তাহলে এক্ষেত্রে যেটা বেশি আছে
এই জন্য কথাটা ব্যবহার করেছে সাধারণত সুস্থির নিউক্লিয়াসে, তাহলে যেটা বেশি আছে সেটাই সঠিক মারবে। নাহলে এখানে যে 4টা অপশন আছে 4টাই সম্ভব, 4টাতেই স্টেবিল আছে, সুস্থির নিউক্লিয়াস সম্ভব, তবে যেটা বেশি হয় এটাই সঠিক উত্তর হবে, মোর অ্যাকুরেট। এইভাবে বিচার করতে হবে। আচ্ছা, নিউক্লিয়াসের ভর বিচ্যুতি নির্দেশ করে। ভর বিচ্যুতি অর্থাৎ নিউক্লিয়াসের যে অ্যাকচুয়াল ভর আমরা যেটা জানি সেটা নিউক্লিয়নগুলোর ভরের থেকে সামান্য কম থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে আর এন সংখ্যক নিউট্রন আছে। তাহলে একটা প্রোটনের ভর যদি এমপি হয় তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর জেড ইন্টু এমপি। একটা নিউট্রনের ভর যদি এমএন হয় তাহলে এন সংখ্যক নিউট্রনের ভর এটা। তাহলে নিউক্লিয়াসের ভর তাহলে এইটার সমষ্টি হওয়া উচিত ছিল, এটা ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর এম জেড এন, যে নিউক্লিয়াসটা তার ভর। বাস্তবে এটা সমান হয় না। তাহলে এদের মধ্যে এদের যে আলাদাভাবে ভরের সমষ্টি আর নিউক্লিয়াসের যে ভর, এদের মধ্যে ভরের একটা পার্থক্য থাকে। এটাকে আমরা ওইভাবে ভর বিচ্যুতি বলে থাকি। তো এটা কি নির্দেশ করে? তাহলে বিনষ্ট ভর কোথায় যায়? নিউক্লিয়নগুলির বন্ধন শক্তি হিসাবে কাজ করে। সমাবেশ ভগ্নাংশ, নিউক্লিয়াসগুলির ভর নির্ণয়ের ত্রুটি, সবকটি না, এখানে সবকটির ব্যাপার নেই। এখানে প্রথমটাই উত্তর সঠিক হবে, যে এই যে ভরটা কমে যায়, এই ভরটা নিউক্লিয়নগুলির বন্ধন শক্তি হিসাবে থেকে যায়। ওটা ওই যেটা ডেল্টা এম বলে থাকি, যে মাসটা কমে যায় সেই মাসটা তুল্য শক্তিতে, তাহলে ডেল্টা এম ইন্টু সি স্কয়ার, এটা ইকুয়াল টু ডেল্টা ই। এই যে বাইন্ডিং এনার্জি, এই বাইন্ডিং এনার্জি ওই নিউক্লিয়নগুলিকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখতে সাহায্য করে। তাহলে প্রথম উত্তরটাই এখানে সঠিক হবে। একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তির পরিমাণ। ইলেকট্রনের ভরের তুল্য শক্তি, তাহলে এটা বের করতে হবে, এগুলো মুখস্থ রাখা সম্ভব নয়। ইলেকট্রনের ভর এর তুল্য শক্তি আমরা আপেক্ষিকতা বা তত্ত্ব অনুযায়ী জানি, এটা হয় E ইকুয়াল টু এমসি স্কোয়ার। এটা কত আছে? 9.31 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু সি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। এটা হচ্ছে জুলে এলো। আমাকে এখানে উত্তর দেওয়া আছে এমইভিতে অথবা ইভিতে। তাহলে এটা করতে গেলে আমাকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9.31 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু এটা হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার এটা 16, এটা আসছে তলায় হবে, তাহলে ইলেকট্রনের আধান দিয়ে ডিভাইড করব 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এটা তাহলে কিসে আসবে? ইভিতে আসবে, ইলেকট্রন ভোল্টে চলে আসবে। এটা করলে তাহলে আমরা দেখে নিই, এটা একটু মাল্টিপ্লাই করে নিই। 9 3 27 7 2 81 83, এটা দুটোর পর দশমিক ডিভাইডেড বাই 1.6, আর পাওয়ারে আছে এটা 19 আর 16 মানে 35, আর এদিকে -31 আছে মানে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 আসছে। তাহলে এটা যদি ডিভাইড করি 16 5 80, 3 80 3 37, 16 2 32, প্রায় এটা ধরো 52 কাছে আসবে। এটা যদি করি, হ্যাঁ নিয়ারলি ইকুয়ালস টু 52 একটু বেশি হবে। আমি 52 যদি রাখি, 52 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সমান, এটা তাহলে যদি এমইভিতে প্রকাশ করি, এরকম তো কোনো উত্তর নেই, এমইভিতে যদি প্রকাশ করি তাহলে এটা যদি করি 0.52 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এত ইভি, এগুলো সব ইভি ইউনিট, এটা ইভি, তাহলে এটা ইভি সমান 0.52 এমইভি করতে পারি। 0.52 এমইভি আছে, এইটাই। তাহলে 3 নম্বর
উত্তরটি এখানে সঠিক আছে। নেক্সট, প্রদত্ত যার জন্য নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সর্বোচ্চ হয় সেটি। এটা একটা গ্রাফ করা হয়েছে এক্সপেরিমেন্টালি, সেই গ্রাফ থেকেই বলতে হয়। আয়রন এখানে সব থেকে বেশি স্টেবল হয়, ওর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি 8 MeVর কাছাকাছি হয়, ওটা মোর স্টেবল এখানে। তাহলে এই 2 নম্বর উত্তরটাই সঠিক আছে। তাহলে আজকের এমসিকিউর আলোচনা এই পর্যন্তই। পরবর্তীকালে এরকম আরও এমসিকিউ নিয়ে আসবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না।